আজ 22শে শ্রাবণ। এই দিনেই চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই উপলক্ষে ফিরে দেখা কবির জীবনের শেষ দিনগুলি, ছুঁয়ে থাকা 22শে শ্রাবণকে। প্রায় 1 বছর হতে চলল কবির শরীরটা তেমন ভালো যাচ্ছে না। এর আগে তিনি বেশ জোর দিয়েই বলতেন, আর সকলের শরীর আর রবীন্দ্রনাথের শরীর এক নয়। কিন্তু এখন আর যেন সে কথাটা ততটা জোরের সঙ্গে বলতে পারেন না। 1937-এ একবার সংকটে পড়েছিলেন, জ্ঞান হারিয়েছিলেন, তবে সামলেও নিয়েছিলেন। এরপর 1940-এ ফের শরীর জানান দিতে শুরু করল অসহায়তা। শান্তিনিকেতনে সেবার বিরাট উৎসবের আয়োজন। কবিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হবে ডক্টর উপাধি। তখনই অল্প স্বল্প জ্বর হচ্ছে কবির। সকলেই সে নিয়ে বেশ চিন্তিত। অনেকেই বারণ করলেন, বললেন এই বয়সে কবির এত দখল না নেওয়াই ভালো। কিন্তু কবি আশ্রমের জন্য নির্দিষ্ট কাজ করবেনই, কেউই তাকে নিরস্ত করতে পারেন না। আশ্রমের এই কাজটাকে তিনি অন্তর থেকে ভালোবাসেন, যদিও শরীরের হাল ক্রমশ খারাপ হচ্ছে। যে কবি সারাক্ষণ কাজে ডুবে থাকতে ভালোবাসেন, তিনিও যেন আর মন বসাতে পারছেন না কোনো কিছুতে। সব কিছুতেই যেন বেশ অরুচি। শান্তিনিকেতনে থাকলেও নানা বিধি নিষেধ। এদিকে কলকাতায় এলেও ডাক্তাররা হাজার রকম বারণে বেঁধে রাখেন। পদে পদে এমন হাজারো ছোট ছোট নিষেধের ডোরে বাঁধা পড়তে পড়তে কবি যেন ক্রমশ হাঁপিয়ে উঠেছেন। প্রিয়জনকে চিঠিতে জানাচ্ছেন সে কথা। লিখছেন শরীর ক্রমশ ভেঙে পড়ছে, দিনগুলো বহন করা যেন অসাধ্য হয়ে উঠছে। যদিও অপারেশনে তার মোটেও সায় নেই। যে কেউ এ বিষয়ে কিছু বলতে আসেন, কবি তার অসম্মতি জানিয়ে দেন। শেষ বেলায় শরীরে কোনো রকম অস্ত্রাঘাত হোক, এ তিনি কিছুতেই চাননি। অথচ শরীর মন সব কিছু জুড়েই যেন নেমেছে অপরিসীম ক্লান্তি। শেষমেশ কবি চললেন কালিম্পং। সেখানে তখন ছিলেন কবির পুত্রবধূ প্রতিমা দেবী। যদিও ডাক্তারদের বারণ ছিল, তবু চললেন। আর কালিম্পং গিয়েই ফের অসুস্থ হয়ে পড়লেন কবি, জ্ঞান হারালেন। সে যাত্রায় একটু সুস্থ হতেই কবিকে ফিরিয়ে আনা হলো জোড়াসাঁকোতে। একটু সুস্থ বোধ করতেই কবি আবার চলেন শান্তিনিকেতন। তাঁর প্রাণের আরাম যে সেখানেই। বেশি দিন শান্তিনিকেতন ছেড়ে তাই যেন থাকতে পারেন না। যদিও শরীর তাঁর মনের ইচ্ছেতে ইদানিং ভালো মতোই বাদ সাধছে। আশ্রমে মাঘ উপাসনায় কবির আসন থাকল শূন্য। সকলেই গেলেন যথা নিয়মে, কবি যেতে পারলেন না। একা একা বসে কবিতা রচনা করেই সারলেন তার কাজ। সৃষ্টিলীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া দেখি ক্ষণে ক্ষণে তম সেরে পরপার, যেথা মহাব্যক্তের অসীম চৈতন্যে ছিনুলীন। সেবার নববর্ষের সময় পাঠ করা হলো কবির সভ্যতার সংকট। কবি নিজে অবশ্য পড়লেন না, পড়লেন ক্ষিতিবাবু। আর কবি মজা করে বললেন, আমায় তো পড়তে দিলে না, পড়লে কি ক্ষিতিবাবুর থেকে খারাপ কিছু পড়তুম? হাসি আনন্দে দিন কাটে বটে, কিন্তু চোরা উদ্বেগ থেকেই গিয়েছে। আশ্রমে সবাই চিন্তিত কবির শারীরিক অবস্থা নিয়ে, চিন্তিত কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। যারা তাকে ভালোবাসেন তারা প্রত্যেকেই বলছেন, গুরুদেব, অপারেশনটা না করালেই নয়, আপনি বৃথা ভয় পাচ্ছেন, দেখবেন কিচ্ছু হবে না। আসলে অপারেশনের কথা শুনলেই তাঁর মন ভার হয়ে আসে। চিকিৎসকরা নানা রকম মতামত জানাচ্ছেন, কোনটি যে গ্রহণীয় তা বেছে নেওয়া ভারী মুশকিলের। পরিচিত জনকে চিঠি লিখছেন রথী ঠাকুর, জানাচ্ছেন তাঁর উদ্বেগ চিন্তার কথা।
কবি অবশ্য এখনও ইচ্ছে নেই অপারেশনে, বরং খানিক মতি আছে কবিরাজিতে। তার ইচ্ছে মতোই এলেন কবিরাজ। জানা গেল কবির নাড়ির গতি বেশ ভালো, চিকিৎসায় কাজ হবে। কবি বললেন তাহলেই হবে। হাতের আঙুলগুলো সব আড়ষ্ট হয়ে পড়েছে, একটু লিখতে টিখতে পারলেই হলো। এই বয়সে তো আর তিনি লাফালাফি করতে যাচ্ছেন না। চিন্তার ভিতরও সকলে তার কথা বলার ধরনে হেসে ফেলেন। যদিও কবিরাজিতে ঠিকঠাক ফল মিলল না। ঠিক হলো কবিকে শান্তিনিকেতন থেকে ফিরিয়ে আনা হবে কলকাতায়। 25শে জুলাই ধার্য হলো দিন। আলো তখনও ফোটেনি। দূরের আকাশে ভোরের আভাটুকু মাত্র দেখা যাচ্ছে। পূবের জানালার সামনে দাঁড়িয়েছেন তিনি। পোশাক পরে তৈরি তিনি। যেতে যখন হবেই তখন দেরি করে লাভ কি? কি জানি আর কোনো দিন ফিরে আসা হবে কি না। চলে যাবার আগে নিজের শান্তিনিকেতনকে একবার দেখে নিচ্ছেন। আলো যত ফুটছে পাল্টে যাচ্ছে রঙের রসায়ন। রং পাল্টে ছবিটা ততটাই স্বচ্ছ, অপূর্ব হয়ে উঠছে। জগতের অপূর্ব এই লীলা প্রাণ ভরে দেখে নিচ্ছেন তিনি। কবি ছাড়লেন তাঁর সাধের শান্তিনিকেতন। গাড়ি চলল ধীরে ধীরে। প্রাণ ভরে সব কিছু দেখে নিচ্ছেন কবি। গ্রামের লোকেরা হাত জোড় করে প্রণাম জানাচ্ছেন তাঁকে। ক্রমে শেষ হয়ে এলো শান্তিনিকেতনের সীমা। গাড়ি চলল স্টেশনের দিকে। চোখের উপর রুমাল চাপা দিলেন কবি। আজকাল মাঝে মাঝেই মনে পড়ে অতীতের স্মৃতি। পদ্মার চরে ফিরে যেতে স্বাদ হয়। বলেন তিনি, সে বড় আনন্দের দিন ছিল জানো। না ছিল বিশ্বভারতী নিয়ে ভাবনা। রোজ রোজ নানা রকমের দাবিও মেটাতে হতো না। নৌকোর উপর দিন কাটছে বেশ। কাছারি থেকে নায়েব মশাই দুধ তরকারি পাঠিয়ে দিচ্ছেন। ভাবনা বলতে সেরকম কিছুই নেই। শুধু মাঝে মাঝে আসছে গল্পের তাগাদা। লিখতে বসলেই যা চোখের সামনে দেখছি তা সবই ফুটে উঠছে গল্পে। কত গল্প যে এভাবে লেখা হয়ে গেল। কবির যত অনিচ্ছেই থাক, অপারেশন কিছুতেই আটকানো গেল না। চিকিৎসকদের মধ্যে ভিন্ন মত ছিল, যদিও শেষ পর্যন্ত সকলে অপারেশনেই থিতু হলেন। প্রবল অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন কবি। শিশুর সারল্যে তিনি কেবল জানতে চান অপারেশনের সময় তার বিশেষ লাগবে কিনা। চিকিৎসক অভয় দিয়ে জানান তেমন কিছুই লাগবে না, বড়জোর ইঞ্জেকশন দেওয়ার মতো। আশ্বস্ত হন কবি। কলকাতাতে ফিরেও চলছে কবিতা রচনার কাজ। মুখে মুখে বলে যান কবি, পাশে যে থাকে সে লিখে নেয়। ঠিক হলো 30শে জুলাই কবির অপারেশন হবে। শুনে একটু গম্ভীর হলেন কবি। আসন্ন ঘটনার জন্য তৈরি করলেন নিজেকে। অপারেশন হলো ভালোই ভালোই, যদিও সফল হলো বলা যায় না। কবি ক্রমশ অসুস্থ হয়ে পড়তে লাগলেন। ক্রমে হিক্কা শুরু হলো তার। পাশে থাকা নির্মল কুমারী মহলান বিষকে কাতর কণ্ঠে বলেন, তুমি আমার কেমন হেড নার্স, কমাও আমার হিক্কা। উদ্বেগ বাড়তে থাকে পরিচিত পরিসরে। শান্তিনিকেতন থেকে ফিরে আসেন কবির পুত্রবধূ প্রতিমা দেবী। কবি তখন আচ্ছন্ন প্রায়। বলছেন, আর আমাকে জ্বালাস না। চারদিক থমথমে। একে একে এসে দেখা করে যাচ্ছেন পরিচিত জন। কবি যেন সকলকেই নীরবে বলছেন, হে বন্ধু, বিদায়। 7ই আগস্ট 1941, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। ঘনিয়ে এলো বাঙালির সূর্যাস্ত। চলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষমা করো, ধৈর্য ধরো,
হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। দিনান্তের নম্র কর পড়ুক মাথার পর, আঁখি পরে ঘুম, হৃদয়ের পত্র পুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম। আরতির শঙ্খ রবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি, মুদুক নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, যাক থেমে যাক, নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক, পরম নির্বাক। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণেক দাঁড়াও স্থির, মুছায়ে নয়ন নীর, করো আশীর্বাদ। ক্ষণেক দাঁড়াও স্থির, পদতলে নমি শির, তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি, নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে।